গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ২০ পর্ব। আরও মাস কয়েক পরে, ভাদ্র মাসের শেষের দিকে, দাদামশায়ের বৈকালিক মিছরির পানা খাওয়ার শ্বেত পাথরের গেলাসটা তাহার বড় মামিমা মাজিয়া ধুইয়া উপরের ঘরের বাসনের জলচৌকিতে রাখিতে তাহার হাতে দিল। সিঁড়িতে উঠিবার সময় কেমন করিয়া গেলাস হাত হইতে পড়িয়া চুরমার হইয়া গেল ভাঙিয়া। কাজলের মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। তাহার ক্ষুদ্র হৃৎপিণ্ডের গতি যেন মিনিট খানেকের জন্যে বন্ধ হইয়া গেল। যা সর্বনাশ! দাদামশায়ের মিছরিপানার গেলাসটি যে! সে দিশেহারা অবস্থায় টুকরাগুলো তাড়াতাড়ি খুঁটিয়া খুঁটিয়া তুলিল। পরে অন্য জায়গায় ফেলিলে পাছে কেহ টের পায়, তাই তাড়াতাড়ি আরব্য উপন্যাস যাহার মধ্যে আছে সেই বড় কাঠের সিন্দুকটার পেছনে গোপনে রাখিয়া দিল। এখন সে কি করে? কাল যখন গেলাসের খোঁজ পড়িবে বিকেলবেলা, তখন সে কি জবাব দিবে? কাহারও কাছে কোনো কথা বলিল না। বাকি দিনটুকু ভাবিয়া ভাবিয়া কিছু ঠিক করিতেও পারিল না। এক জায়গায় বসিতে পারে না, উদ্বিগ্ন মুখে ছটফট করিয়া বেড়ায়। ওইরকম একটা গেলাস আর কোথাও পাওয়া যায় না। একবার সে এক খেলুড়ে বন্ধুকে চুপি চুপি বলিল, ভাই, তোদের বাড়ি একটা পাথরের গেলাস আছে? কোথায় সে এখন পায় একটা শ্বেত পাথরের গেলাস? রাত্রে একবার তাহার মনে হইল সে বাড়ি ছাড়িয়া পলাইয়া যাইবে। কলিকাতা কোন দিকে? সে বাবার কাছে চলিয়া যাইবে কলিকাতায়, কাল বৈকালের পূর্বেই। কিন্তু রাত্রে পালানো হইল না। নানা দুঃস্বপ্ন দেখিয়া সে সকালে ঘুম ভাঙিয়া উঠিল। ২-৩ বার কাঠের সিন্দুকটার পেছনে সন্তর্পণে উঁকি মারিয়া দেখিল গেলাসের টুকরাগুলা কেহ সেখান হইতে বাহির করিয়াছে কিনা। বড় মামিমার সামনে আর যায় না, পাছে গেলাসটা কোথায় জিজ্ঞাসা করিয়া বসে। দুপুরের কিছু পরে বাড়ির রাস্তা দিয়া কে একজন সাইকেল চড়িয়া যাইতেছে দেখিয়া সে নাটমন্দিরের বেড়ার কাছে ছুটিয়া দেখিতে গেল। কিন্তু সাইকেল দেখা তাহার হইল না। নদীর বাঁধা ঘাটে একখানা কাহাদের ডিঙি নৌকা লাগিয়াছে। একজন ফর্সা চেহারার লোক একটা ছড়ি ও ব্যাগ হাতে ডিঙি হইতে নামিয়া ঘাটের সিঁড়িতে পা দিয়া মাঝির সঙ্গে কথা কহিতেছে। কাজল অবাক হইয়া ভাবিতেছে, লোকটা কে? এমন সময় লোকটা মাঝির সঙ্গে কথা শেষ করিয়া এদিকে মুখ ফিরাইল। সঙ্গে সঙ্গে কাজল অল্পক্ষণের জন্যে চোখে যেন ধোঁয়া দেখিল। পরক্ষণেই সে নাটমন্দিরের বেড়া গলাইয়া বাহিরের নদীর ধারে রাস্তাটা বাহিয়া বাঁধা ঘাটের দিকে ছুটিল। যদিও অনেক বছর পরে দেখা, তবুও কাজল চিনিয়াছে লোকটিকে, তাহার বাবা। অপু খুলনার স্টিমার ফেল করিয়াছিল, নতুবা সে কাল রাত্রেই এখানে পৌঁছিত। সে মাঝিদের জিজ্ঞাসা করিতেছিল পরশু ভোরের নৌকা এখানে আনিয়া তাহাকে বরিশালের স্টিমার ধরাইয়া দিতে পারিবে কিনা। কথা শেষ করিয়াই ফিরিয়া চাহিয়া সে দেখিল একটি ছোট সুষ্টি বালক ঘাটের দিকে দৌড়িয়া আসিতেছে। পরক্ষণেই সে চিনিল। আজ সারা পথ নৌকায় সে ছেলের কথা ভাবিয়াছে। না জানি কত বড় হইয়াছে, কেমন দেখিতে হইয়াছে, তাহাকে ভুলিয়া গিয়াছে না মনে রাখিয়াছে। ছেলের আগেকার চেহারা তাহার মনে ছিল না। এই সুন্দর বালকটিকে দেখিয়া সে যুগপৎ প্রীত ও বিস্মিত হইল। তাহার সেই ৩ বছরের ছোট্ট খোকা এমন সুদর্শন লাবণ্য ভরা বালকে পরিণত হইল কবে? সে হাসি মুখে বলিল, কিরে খোকা, চিনতে পারিস? কাজল ততক্ষণে আসিয়া অসীম নির্ভরতার সহিত তাহার কোমর জড়াইয়া ধরিয়াছে। ফুলের মতো মুখটি উঁচু করিয়া হাসি ভরা চোখে বাবার মুখের দিকে চাহিয়া বলিল, না বই কি, আমি বেড়ার ধার থেকে দেখেই ছুট দিয়েছি। এতদিন আসনি কেন বাবা? একটা অদ্ভুত ব্যাপার ঘটিল। এতদিন তো ভুলিয়া ছিল, কিন্তু আজ এই মাত্র হঠাৎ দেখিবা মাত্রই অপুর বুকের মধ্যে একটা গভীর স্নেহ সমুদ্র উদ্বেল হইয়া উঠিল। কি আশ্চর্য! এই ক্ষুদ্র বালকটি তাহারই ছেলে। জগতে নিতান্ত অসহায়, হাতপাহারা, অবোধ।
জগতে সে ছাড়া ওর কেহ নাই। কি করি এতদিন সে ভুলিয়াছিল? কাজল বলিল, ব্যাগে কি বাবা? দেখবি? চল দেখাবো এখন। তোর জন্য কেমন পিস্তল আছে, একসঙ্গে দুমদুম আওয়াজ হয়। ছবির বই আছে দুখানা, কেমন একটা রবারের বেলুন। তো তোমাকে একটা কথা বলবো বাবা, তো তোমার কাছে একটা পাথরের গেলাস আছে? পাথরের গেলাস? কেন রে, পাথরের গেলাসে কি হবে? কাজল চুপি চুপি বাবাকে গেলাস ভাঙার কথা সব বলিল। বাবার কাছে কোনো ভয় হয় না। অপু হাসিয়া ছেলের গায়ে হাত বুলাইয়া বলিল, আচ্ছা কোনো ভয় নেই। সঙ্গে সঙ্গে কাজলের সব ভয়টা কাটিয়া গেল। একজন অসীম শক্তিধর বজ্রপাণী দেবতা যেন হঠাৎ বাহুদ্বয় মেলিয়া তাহাকে আশ্রয় ও অভয়দান করিয়াছে। মা ভই। রাত্রে কাজল বলিল, আমি তোমার সঙ্গে যাব বাবা। অপুর অনিচ্ছা ছিল না, কিন্তু কলিকাতায় এখন নিজেরই অচল। সে ভুলাইবার জন্যে বলিল, আচ্ছা হবে হবে, শোন একটা গল্প বলি খোকা। কাজল চুপ করিয়া গল্প শুনিল। বলিল, নিয়ে যাবে তো বাবা? এখানে সবাই বকে মারে, তুমি নিয়ে চলো, তোমার কত কাজ করে দেব। অপু হাসিয়া বলে, কাজ করে দিবি? কি কাজ করে দিবি রে খোকা? তারপর সে ছেলেকে গল্প শোনায়। একবার চাহিয়া দেখে কখন সে ঘুমাইয়া পড়িয়াছে। খানিক রাত্রি পর্যন্ত সে একখানা বই পড়িল। পরে আলো নিভাইবার পূর্বে ছেলেকে ভালো করিয়া শোয়াইতে গেল। ঘুমন্ত অবস্থায় বালককে কি অদ্ভুত ধরনের অবোধ, অসহায়, দুর্বল ও পরাধীন মনে হইল অপুর। কি অদ্ভুত ধরনের অসহায় ও পরাধীন! সে ভাবে, এই যে ছেলে, পৃথিবীতে এ তো কোথাও ছিল না, যাচিয়াও তো আসে নাই। অপর্ণা ও সে দুজনে যে উহাকে কোন অনন্ত হইতে সৃষ্টি করিয়াছে, তাহার পর সংসারে আনিয়া অবোধ নিষ্পাপ বালককে একা এইভাবে সংসারে ছাড়িয়া দিয়া পালানো কি অপর্ণাই সহ্য করিবে? কিন্তু এখন কোথায় বা লইয়া যায়? প্রাচীন গ্রিসের এক সমাধির উপরে সেই যে স্মৃতিফলকটির কথা সে পড়িয়াছিল ফ্রেডারিক হ্যারিসনের বইয়ে, দিস চাইল্ড অফ 10 years, ফিলিপ, হিজ ফাদার লেইড হেয়ার, হিজ গ্রেট হোপ, নিকোটেলেস। সে দূরকালের ছোট্ট বালকটির সুন্দর মুখ, সুন্দর রং, দেবশিশুর মতো সুন্দর 10 বৎসরের বালক নিকোটিলিসকে আজ রাত্রে সে যেন নির্জন প্রান্তরে খেলা করিতে দেখিতে পাইতেছে। সোনালি চুল, ডাগর ডাগর চোখ, তাহার স্নেহস্মৃতি গ্রীসের সে নির্জন প্রান্তরের সমাধিক্ষেত্রের বুকে অমর হইয়া আছে। শত শতাব্দী পূর্বে সেই বিরহী পিতৃহৃদয়ের সঙ্গে সে যেন আজ নিজের নারীর যোগ অনুভব করিল। মনে হইল মানুষ সব কালে, সব অবস্থায় এক এক। কিংবা দেবতার মন্দির দ্বারে আরোগ্যকামী বহু যাত্রী জড়ো হইয়াছে নানা দিক দেশ হইতে। ছোট ছেলেটির গরিব বাবা তাহাকে আনিয়াছে। ছেলেটি অসুখে ভোগে, রুগ্ন। স্বপ্নে দেবতা বলিলেন, যদি তোমার রোগ সারিয়ে দিই, আমায় কি দেবে ইউফেনিস? ও সত্যি, অসুখ সারিলে সে বাঁচে। ছেলেটি উৎসাহের সুরে বলিল, 10টা মার্বেল আছে আমার, সব কটাই দিয়ে দেব। দেবতা খুশির সুরে বলিলেন, সব কটা? বলো কি? বেশ বেশ, রোগ সারিয়ে দেব তোমার। বাৎসল্য রসের এমন গভীর অনুভূতি জীবনে তাহার এই প্রথম। অনেকদিন পরে উপরের ঘরটাতে শুইল, সেই তাহার ফুলশয্যার খাটটাতে। কাজল পাশেই ঘুমাইতেছে, কিন্তু রাত পর্যন্ত তাহার নিজের ঘুম আসিল না। জানলার বাহিরে চাহিয়া চাহিয়া কি ভাবিতে লাগিল। গত 5-6 বৎসর বিদেশে সম্পূর্ণ অন্য ধরনের জীবনযাত্রা ও নবতর অনুভূতিরাজির ফলে পুরাতন দিনের অনেক অনুভূতি অস্পষ্ট হইয়া গিয়াছে। এখানকার তো আরও, কারণ 8-9 বৎসর এখানকার জীবনের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগ নাই। তাই আজ এই চিলে কোঠার বহু পরিচিত ঘরটা, এই পালঙ্কটা, ওই সুপারি বনের শাড়ি, এইসব যেন স্বপ্ন বলিয়া মনে হইতেছে।
ঠিক আবার পুরনো দিনের মতো জ্যোৎস্না উঠিয়াছে, ঠিক সেই সব দিনের মতো নাট মন্দির হইতে নৈশ কীর্তনের খোলের আওয়াজ আসিতেছে। কিন্তু সেই অপু নাই, বদলাইয়া গিয়াছে, বেমালুম বদলাইয়া গিয়াছে। স্ত্রীর গহনা বেচিয়া বই ছাপাইয়া ফেলিল পূজার পরেই, কেবল হার ছড়াটা বেচিতে পারিল না। অপর্ণার অন্যান্য গহনার অপেক্ষা সে এই হার ছড়াটার সঙ্গে বেশি পরিচিত, তাই হারটা সামনে খুলিয়া অনেকক্ষণ ভাবিল। অপর্ণার সেই হাসি হাসি মুখখানা যেন ঝাপসা মতো মনে পড়ে। প্রথমটাতে হঠাৎ যেন খুব সুস্পষ্ট মনে আসে, আধ সেকেন্ড কি সিকি সেকেন্ড মাত্র সময়ের জন্য, তারপরই ঝাপসা হইয়া যায়। ওই আধ সেকেন্ডের জন্যে মনে হয় সেই রকম ঘাড় বাঁকাইয়া মুখে হাসি টিপিয়া সামনে দাঁড়াইয়া আছে। ছাপানো বইয়ের প্রথম কপিখানা দপ্তরির বাড়ি হইতে আনাইয়া দেখিয়া সে দুঃখ ভুলিয়া গেল। কিছু না, সব দুঃখ দূর হইবে, এই বইয়ে সে নাম করিবে। আজ 20 বৎসরের দূর জীবনের পার হইতে সে নিশ্চিন্দপুরের পোড়ো ভিটাকে অভিনন্দন পাঠাইল মনে মনে। যেখানেই থাকি ভুলিনি, যাহাদের বেদনার রঙে তাহার বইখানা রঙিন, কত স্থানে কত অবস্থায় তাহাদের সঙ্গে পরিচয়। হয়তো কেউ বাঁচিয়ে আছে, কেউ বা নাই, তাহার আজ কোথায় সে জানে না। এই নিস্তব্ধ রাত্রির অন্ধকার শান্তির মধ্য দিয়া সে মনে মনে সকলকেই আজ তাহার ধন্যবাদ জানাইতেছে। মাস কয়েকের জন্য একটা ছোট অফিসে একটা চাকরি জুটিয়া গেল, তাই রক্ষা। এক জায়গায় আবার ছেলে পড়ায়। এসব না করিলে খরচ চলে বা কিসে? বইয়ের বিজ্ঞাপনের টাকাই বা আসে কোথা হইতে? আবার সেই 9:30টার সময় আপিসে দৌড়, সেখান হইতে বাহির হইয়া একটা গলির মধ্যে একতলার বাসায় ছোট্ট ঘরে 2টি ছেলে পড়ানো। বাড়ির কর্তার কিসের ব্যবসা আছে, এই ঘরে তাহাদের প্যাক বাক্স ছাদের কড়ি পর্যন্ত সাজানো। তাহারই মাঝখানে ছোট তক্তপোষে মাদুর পাতিয়া ছেলে 2টি পড়ে। সন্ধ্যার পরে অপু যখনই পড়াইতে গিয়াছে তখনই দেখিয়াছে কয়লার ধোঁয়ায় ঘরটা ভরা। শীতকাল কাটিয়া পুনরায় গ্রীষ্মে পড়িল। বইয়ের অবস্থা খুব সুবিধার নয়। নিজে না খাইয়া বিজ্ঞাপনের খরচ যোগায়, তবু বইয়ের কাটতি নেই। বইওয়ালার উপদেশ দেয়, এডিটরদের কাছে কি বড় বড় সাহিত্যিকদের কাছে যান, একটু জোগাড় যন্ত্র করে ভালো সমালোচনা বার করুন। আপনাকে চেনে কে? বই কি হাওয়ায় কাটবে মশাই? অপু সেসব পারিবে না। নিজের লেখা বই বগলে করিয়া দৌড়ে দৌড়ে ঘুরিয়ে বেড়ানো তাহার কর্ম নয়। এতে বই কাটে ভালো, না কাটে সে কি করিবে? অতএব জীবন পুরাতন পরিচিত পথ ধরিয়াই বহিয়া চলিল। আপিস আর ছেলে পড়ানো, রাত্রে আরেকটা নতুন বই লেখে। ও যেন একটা নেশা। বই বিক্রি হয় না হয়, কেউ পড়ে না পড়ে, তাহাকে যেন লিখিয়া যাইতেই হইবে। মেসে লেখার অত্যন্ত অসুবিধা হইতেছে দেখিয়া সে একটা ছোট একতলা বাড়ির নিচেকার একটা ঘর 8 টাকায় ভাড়া লইয়া সেখানে উঠিয়া গেল। মেসের বাবুরা লোক বেশ ভালোই, কিন্তু তাহাদের মানসিক ধারা যে পথ অবলম্বনে চলে অপুর পথ তা নয়। তাহাদের মূর্খতা, সংস্কার, সীমাবদ্ধতা ও সর্বরকমের মানসিক দৈন্য অপুকে পীড়া দেয়। খানিকক্ষণ মিষ্টালাপ হয়তো এদের সঙ্গে চলিতে পারে, কিন্তু বেশিক্ষণ আড্ডা দেওয়া অসম্ভব। বরং কারখানার ননি মিস্ত্রি কি চাঁপাদানির বিশু শ্যাকরার আড্ডার লোকজনকে ভালোই লাগিত, কারণ তাহারা যে জগৎটাতে বাস করিত অপুর কাছে সেটা একেবারেই অপরিচিত। তাহাদের মোহ ছিল সেই অজানা ও অপরিচয়ের মোহ। কাশীর কথক ঠাকুর কি অমরকণ্টকের আজবলাল ঝাঁকে যে কারণে ভালো লাগিয়াছিল। কিন্তু এরা সে ধরনের অনন্য সাধারণ নয়, নিতান্তই সাধারণ ও নিতান্ত ক্ষুদ্র, কাজেই বেশিক্ষণ থাকিলেই হাঁপ ধরে। অপুর নতুন ঘরটাতে দরজা জানলা কম। দক্ষিণ দিকের ছোট জানলাটা খুলিলে পাশের বাড়ির ইঁট বার করা দেওয়ালটা মাত্র দেখা যায়। ভাবিল, তবু তো একা থাকতে পারব, লেখাটা হবে। বাড়ি বদল করার দিনটা জিনিসপত্র সরাইতে ও ঘর গুছাইতে সন্ধ্যা হইয়া গেল। হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল।
আজ রবিবার, ছেলে পড়ানো নাই। বাপরে, নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। সেই অতটুকু ঘর, কয়লার ধোঁয়া আর রাজ্যের প্যাকবাক্সের টারপিন তেলের মতো গন্ধ। আজ কয়েকদিন হইল কাজলের একখানা চিঠি পাইয়াছে। এই প্রথম চিঠি, কাটাকুটি বানান ভুলে ভর্তি। আর একবার পত্রখানা বাহির করিয়া পড়িল। 12-15 হইল এইবার লইয়া। বাবার জন্যে তাহার মন কেমন করে, একবার যাইতে লিখিয়াছে। একখানা আরব্য উপন্যাস ও একটা লণ্ঠন লইয়া যাইতে লিখিয়াছে, যেন বেশি দেরি না হয়। অপু ভাবে ছেলেটা পাগল, লণ্ঠন কি হবে? লণ্ঠন, দেখো তো কাণ্ড। উঠিয়া ঘরে আলো জ্বালিয়া ছেলের পত্রের জবাব লিখিল। সে আগামী শনিবার তাহাকে দেখিতে যাইতেছে। সোম ও মঙ্গলবার ছুটি, ট্রেনে স্টিমারে বেজায় ভিড়। খুলনার স্টিমার এবারও ফেল করিল। শ্বশুরবাড়ি পৌঁছিতে বেলা দুপুর গড়াইয়া গেল। নৌকা হইতেই দেখে কাজল ঘাটে তাহার অপেক্ষায় হাসি মুখে দাঁড়াইয়া। নৌকা থামিতে না থামিতেই সে ছুটিয়া আসিয়া তাহাকে জড়াইয়া ধরিল। মুখ উঁচু করিয়া বলিল, বাবা, আমার আরব্য উপন্যাস? অপু সে কথা একেবারেই ভুলিয়া গিয়াছে। কাজল কাঁদো কাঁদো সুরে বলিল, এত করে লিখলাম, তুমি ভুলে গেলে? লণ্ঠন? অপু বলিল, আচ্ছা, তুই পাগল নাকি? কি করবি? সে লণ্ঠন নয় বাবা, হাতে ঝুলানো যায়, রাঙা কাজ সবুজ কাজ বের করা যায় এমন ধারা। তুমি আমার কোনো কথা শোনো না। একটা আরশি আনবে বাবা। আরশি? কি করবি আরশি? আমি আরশিতে সিঁয়া দেখব। অপর্ণার দিদি মনোরমা অনেকদিন পরে বাপের বাড়ি আসিয়াছেন। বেশ সুন্দরী, অনেকটা অপর্ণার মতো মুখ। ছোট ভগ্নিপতিকে পাইয়া খুব আহ্লাদিত হইলেন। স্বর্গগত মা ও বোনের নাম করিয়া চোখের জল ফেলিলেন। অপু তাহার কাছে সত্যকার স্নেহ ভালোবাসা পাইল। সন্ধ্যাবেলা অপু বলিল, আসুন দিদি, ছাদের উপর বসে আপনার সঙ্গে একটু গল্প করি। ছাদ নির্জন, নদীর ধারেই, অনেক দূর পর্যন্ত দেখা যায়। অপু বলিল, আমার বিয়ের রাতের কথা মনে হয় মনোরমাদি? মনোরমা মৃদু হাসিয়া বলিল, সেও যেন এক স্বপ্ন, কোত্থেকে যেন কী সব হয়ে গেল ভাই। এখন ভেবে দেখলে, সেদিন তাই এই ছাদের উপর বসে অনেকক্ষণ ধরে ভাবছিলুম, তোমাকেও তো আমি সেই বিয়ের পর আর কখনো দেখিনি। এবার এসেছিলুম ভাগ্যিস, তাই দেখাটা হলো। হাসির ভঙ্গির ঠিক অপর্ণার মতো, মুখের কত কি ভাব ঠিক তাহারই মতো। বিস্মৃতির জগৎ হইতে সেই যেন আবার ফিরিয়া আসিয়াছে। মনোরমা অনুযোগ করিয়া বলিল, তুমি তো দিদি বলে খোঁজো করো না ভাই। এবার পুজোর সময় বরিশালে যেও, বলা রইল, মাথার দিব্যি। আর তোমার ঠিকানাটা আমায় লিখে দিও তো। কোথা হইতে কাজল আসিয়া বলিল, বাবা, একটা অর্থ জানো? অর্থ? কি অর্থ? কাজলের মুখ তাহার অপূর্ব সুন্দর মনে হয়। কেমন এক ধরনের ঘাড় একধারে বাঁকাইয়া, চোখে খুশির হাসি হাসিয়া কথাটা শেষ করে, আবার তখন বোকার মতোই হাসে। হঠাৎ যেন মুখখানা করুণ ও অপ্রতিভ দেখায়। ঠিক এই সময়ই অপুর মনে ওই স্নেহের বেদনাটা দেখা দেয়, কাজলের ওই ধরনের মুখভঙ্গিতে। বলো দেখি বাবা, এখান থেকে দিলাম সাড়া গেল সেই বামুনপাড়া, কি অর্থ? অপু ভাবিয়া ভাবিয়া বলিল, পাখি। কাজল ছেলে মানুষই হাসির খই ফুটাইয়া বলিল, হিল্লি, পাখি বুঝি? শাঁখ তো, শাঁকের ডাক। তুমি কিচ্ছু জানো না বাবা। অপু বলিল, ছি বাবা, ওরকম ইল্লি টিল্লি বলো না, বলতে নেই ও কথা, ছে। কেন বলতে নেই বাবা? ও ভালো কথা নয়। আসিবার আগের দিন রাত্রে কাজল চুপি চুপি বলিল, এবার আমায় নিয়ে যাও বাবা, আমার এখানে থাকতে একটুও ভালো লাগে না। অপু ভাবিল, নিয়েই যাই এবারে, এখানে ওকে কেউ দেখে না, তাছাড়া লেখাপড়াও এখানে থাকলে যা হবে। পরদিন সকালে ছেলেকে লইয়া সে নৌকায় উঠিল। অপর্ণার তোরঙ্গ ও হাত বাক্সটা এখানে 8-9 বছর পড়িয়া আছে, তাহার বড় শালীর সঙ্গে দিয়া দিলেন।
ইহাদের তুলিয়া দিতে আসিয়া ঘাটে দাঁড়াইয়া চোখের জল ফেলিলেন। অপুকে বারবার বরিশালে যাইতে অনুরোধ করিলেন। সকালের নবীন রোদ ভাঙা নাটমন্দিরের গায়ে পড়িয়াছে। নদী জল হইতে একটা আমিষ গন্ধ আসিতেছে। শ্বশুর মহাশয়ের তামাক খাওয়ার কয়লা পোড়ানোর জন্যে শুকনো ডালপালায় আগুন দেওয়া হইয়াছে নদীর ধারটাতেই। কুণ্ডলি পাকাইয়া ধোঁয়ার রাশ ওপরে উঠিতেছে। সকালের বাতাসটা বেশ ঠান্ডা। আজ বহু বৎসর আগে যেদিন বন্ধু প্রণবের সঙ্গে বিবাহের নিমন্ত্রণে এই বাটি আসিয়াছিল, তখন সে কি ভাবিয়াছিল এই বাড়িটার সহিত তাহার জীবনে এমন একটি অদ্ভুত যোগ সাধিত হইবে? আজও সেদিনটার কথা বেশ স্পষ্ট মনে আছে। আগের দিন একটা গ্রামোফোনের গান শুনিয়াছিল, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি। শুনিয়া গানটা মুখস্থ করিয়াছিল ও সারা পথে ও স্টিমারে আপন মনে গাহিয়াছিল। এখনও গুনগুন করিয়া গানটা গাহিলে সেই দিনটা আবার ফিরিয়া আসে। ছেলেকে সঙ্গে লইয়া অপু প্রথমে মনসাপোতা আসিল। বছর ৬-৭ এখানে আসা ঘটে নাই। এই সময়ে দিন কয়েকের ছুটি আছে, এইবার একবার না দেখিয়া গেলে আর আশা ঘটিবে না অনেক দিন। ঘরদোরের অবস্থা খুব খারাপ। অপুর মনে পড়িল, ঠিক এই অপরিষ্কার ভাঙা ঘরে এই বালকের মাকে সে একদিন আনিয়া তুলিয়াছিল। তেলিদের বাড়ি হইতে চাবি আনিয়া ঘরের তালা খুলিয়া ফেলিল। খড় নানা স্থানে উড়িয়া পড়িয়াছে, ইঁদুরের গর্ত। পাড়ার গরু বাছুর উঠিয়া দাওয়া ভাঙিয়া নষ্ট করিয়া ফেলিয়াছে। উঠোনে বন জঙ্গল। কাজল চারিদিকে চাহিয়া চাহিয়া অবাক হইয়া বলিল, বাবা, এইটে তোমাদের বাড়ি? অপু হাসিয়া বলিল, তোমাদেরও বাড়ি বাবা। মামার বাড়ির কোঠা দেখেছ জন্ম অবধি, তাতে তো চলবে না। পৈতৃক সম্পত্তি তোমার এই। সকালে উঠিয়া একটি খবর এসে স্তম্ভিত হইয়া গেল। নিরুপমা আর নেই। সে গত পৌষ মাসে তীর্থ করিতে গিয়াছিল, পথে কলেরা হয়, সেখানেই মারা যায়। নিরুপমার জ্যাঠা বৃদ্ধ সরকার মহাশয় বলিতেছেন, আর দাদা ঠাকুর, তোমরা লেখাপড়া শিখে দেশে তো আর আসবে না। মেয়েটার কথা মনে হলে আর অন্য মুখে ওঠে না। হলো কি জানো, বললে কুড়ুলের পাটে মেলা দেখতে যাব। তার তো জানো পুজো আচ্ছা এক বাতিক ছিল, পাড়ার সবাই যাচ্ছে। আমি বলি, তা যাও। ওমা, 3 দিন পর সকালে খবর এলো, নিরুমা মরমর, শান্তিপুরের পথে একটা দোকানে। কি সমাচার না কলেরা। গেলুম সবাই ছুটে, পৌঁছুতে সন্ধে হয়ে গেল। আমরা যখন গেলুম তখন বাকরোধ হয়ে গিয়েছে। চিনতে পারলে? চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগল। দাদা ঠাকুর, মা আমার পাড়া শুদ্ধ সবারই উপকার করে বেড়াতো, তুমি সবই জানো। আর অসুখ দেখে সেই পাড়ার লোকই যারা সঙ্গে ছিল, পথের ধারের একটা দোচলা ভাঙা ঘরে মাকে আমার ফেলে সবাই পালিয়েছে। পাশের দোকানিটা লোক ভালো, সেই একটু দেখাশুনো করেছে। চিকিৎসা হয়নি, পত্তর হয়নি, বেঘরে নিরুমাকে হারালুম। সরকার বাড়ি হইতে ফিরিতে একটু দেরি হইয়া গেল। উঠানে পা দিয়া ডাকিল, ও খোকা। কাজল দুপুরে ঘুমাইতেছিল, কখন ঘুম ভাঙিয়া উঠিয়াছে এবং তেলিবাড়ি হইতে আঁকশি জোগাড় করিয়া আনিয়া উঠানের গাছের চাঁপা ফুল পাড়িবার জন্যে নিচের একটা ডালে আঁকশি বাঁধাইয়া টানাটানি করিতেছে। দৃশ্যটা তাহার কাছে অদ্ভুত মনে হইল। অপর্ণার পোঁতা সেই চাঁপা ফুল গাছটা। কবে তাহার ফুল ধরিয়াছে, কবে গাছটা মানুষ হইয়াছে, গত 7 বৎসরের মধ্যে অপুর সে খোঁজ লওয়ার অবকাশ ছিল না। কিন্তু খোকা কেমন করিয়া? সে বলিল, খোকা, ফুল তো পারছিস, গাছটা কে পুঁতেছিল জানিস? কাজল বাবার দিকে চাহিয়া হাসিয়া বলিল, তুমি এসো না বাবা, ওই ডালটা চেপে ধরো না, মোটে 2টো পড়েছে। অপু বলিল, কে পুঁতেছিল জানিস গাছটা? তোর মা। কিন্তু মা বলিলে কাজল কিছুই বোঝে না। জ্ঞান হইয়া অবধি সে দিদিমা ছাড়া আর কাহাকেও চিনিত না। দিদিমাই তাহার সব।
মা একটা অবাস্তব কাল্পনিক ব্যাপার মাত্র। মায়ের কথায় তার মনে কোনো বিশেষ সুখ বা দুঃখ জাগায় না। অনেকদিন পরে মনসাপোতা আসা, সকলেই বাড়িতে ডাকে, নানা সদুপদেশ দেয়। ক্ষেত্র কপালী অপুকে ডাকিয়া অনেকক্ষণ কথাবার্তা কহিল, দুধ পাঠাইয়া দিল, ঘর ছাইবার জন্যে ভরেরা এক গাড়ি উলুখড় দিতে চাহিল। রাত্রে আবার কি কাজে সরকার বাড়ির সামনের পথ দিয়ে আসিতে হইল। বাড়িটার দিকে যেন চাওয়া যায় না। গোটা মনসাপোতা নিরুদির অভাবে ফাঁকা হইয়া গিয়াছে তাহার কাছে। নিরুদি, আজ খোকাকে নিয়ে এসেছি, তুমি এসে ওকে দেখবে না, আদর করবে না, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দেবে না? রাত্রে অপু আর কিছুতেই ঘুমাইতে পারে না। চোখের সামনে নিরুপমার সেই হাসি হাসি মুখ, সেই অনুযোগের সুর। আর একটিবার দেখা হয় না তাহার সঙ্গে। কাজলকে সে কলিকাতায় লইয়া আসিল পরদিন বৈকালের ট্রেনে। সন্ধ্যার পর গাড়িখানা শিয়ালদহ স্টেশনে ঢুকিল। এত আলো, এত বাড়িঘর, এত গাড়ি ঘোড়া, কি কাণ্ড এসব! কাজল বিস্ময়ে একেবারে নির্বাক হইয়া গেল। সে শুধু বাবার হাত ধরিয়া চারিদিকে ডাগর চোখে চাহিতে চাহিতে চলিল। হ্যারিসন রোডের বড় বড় বাড়িগুলা দেখাইয়া একবার বলিল, ওগুলো কাদের বাড়ি বাবা, অত বড়? বাবার বাসাটায় ঢুকিয়া কাপড় চোপড় ছাড়িয়া সে গলির মোড়ে দাঁড়াইয়া বড় রাস্তার গাড়ি ঘোড়া দেখিতে লাগিল। অবাক জলপান জিনিসটা কি? বাবার দেওয়া 2 পয়সা কাছে ছিল। 1 পয়সার অবাক জলপান কিনিয়া খাইয়া সে সত্যই অবাক হইয়া গেল। মনে হইল এমন অপূর্ব জিনিস সে জীবনে আর কখনো খায় নাই। চাল ছোলা ভাজা সে অনেক খাইয়াছে, কিন্তু কি মশলা দিয়া ইহারা তৈরি করে এই অবাক জলপান? অপু তাহাকে ডাকিয়া বাসার মধ্যে লইয়া গেল। ওরকম একলা কোথাও যাস নে খোকা, হারিয়ে যাবি। হারিয়ে যাবি কি হবে? যাওয়ার দরকার নেই। কাজলের দুঃস্বপ্ন কাটিয়া গিয়াছে। আর দাদামশায়ের বকুনি খাইতে হইবে না, একা গিয়া দোতলার ঘরে রাত্রিতে শুইতে হইবে না, মামিমাদের ভয়ে পাতের প্রত্যেক ভাতটি খুঁটিয়া গুছাইয়া খাইতে হইবে না। একটি ভাত পাতের নিচে পড়িয়া গেলে বড় মামিমা বলিত, পেয়েছ পরের, দেদার ফেলো আর ছড়াও, বাবার অন্নটি তো খেতে হল না কখনো। ছেলে মানুষ হইলেও সবসময় এই বাবার খোটা কাজলের মনে বাজিত। অপু বাসায় আসিয়া দেখিল কে একখানা চিঠি দিয়াছে তাহার নামে, অপরিচিত হস্তাক্ষর। আজ 5-6 দিন পত্রখানা আসিয়া চিঠির বাক্সে পড়িয়াছে। খুলিয়া পড়িয়া দেখিল একজন অপরিচিত ভদ্রলোক তাহাকে লিখিতেছেন। তাহার বই পড়িয়া মুগ্ধ হইয়াছেন। শুধু তিনি নহেন, তাহার বাড়ি শুদ্ধ সবাই। প্রকাশকের নিকট হইতে ঠিকানা জানিয়া এই পত্র লিখিতেছেন। তিনি তাহার সহিত দেখা করিতে চাহেন। 2-3 বার চিঠিখানা পড়িল। এতদিন পরে বোঝা গেল যে অন্তত একটি লোকেরও ভালো লাগিয়াছে তাহার বইখানা। পরের প্রশংসা শুনিতে অপু চিরকালই ভালোবাসে, তবে বহুদিন তাহার অদৃষ্টে সে জিনিসটা জোটে নাই। প্রথম যৌবনের সেই সরল হামবড়া ভাব বয়সের অভিজ্ঞতার ফলে দূর হইয়া গিয়াছিল। তবুও সে আনন্দের সহিত বন্ধুবান্ধবের নিকট চিঠিখানা দেখাইয়া বেড়াইল। পরের দিন কাজল চিড়িয়াখানা দেখিল, গড়ের মাঠ দেখিল, মিউজিয়ামে অধুনালুপ্ত সেকালের কচ্ছপের প্রস্তরীভূত বৃহৎ খোলা দুটি দেখিয়া সে অনেকক্ষণ অবাক হইয়া চাহিয়া চাহিয়া দাঁড়াইয়া কি ভাবিল। পরে অপু ফিরিয়া যাইতেছে, কাজল বাবার কাপড় ধরিয়া টানিয়া দাঁড় করাইয়া বলিল, শোনো বাবা। কচ্ছপ দুটোর দিকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, এ দুটোর মধ্যে যদি যুদ্ধ হয় তবে কে যেতে বাবা? অপু গম্ভীর মুখে ভাবিয়া ভাবিয়া বলিল, ওই বাঁ দিকেরটা যেতে। কাজলের মনের দ্বন্দ্ব দূর হয়। কিন্তু গোলদিঘিতে মাছের ঝাঁক দেখিয়া সে সকলের অপেক্ষা খুশি। এত বড় বড় মাছ, আর এত একসঙ্গে। মেলা ছেলেমেয়ে মাছ দেখিতে জুটিয়াছে বৈকালে। সেও বাবার কথায় 1 পয়সার মুড়ি কিনিয়া জলে ছড়াইয়া দিয়া অধীর আগ্রহে মাছের খেলা দেখিতে লাগিল। তুমি ছিপে ধরবে বাবা, কত বড় বড় মাছ? অপু বলিল, চুপ চুপ, ও মাছ ধরতে দেয় না।
ফুটপাতে একজন ভিখারি বসিয়া। কাজল ভয়ের সুরে বলিল, শিগগির একটা পয়সা দাও বাবা, নইলে ছুঁয়ে দেবে। তাহার বিশ্বাস, কলিকাতার যেখানে যত ভিখারি বসিয়াছে ইহাদের পয়সা দিতেই হইবে, নতুবা ইহারা আসিয়া ছুঁইয়া দিবে। তখন তোমার বাড়ি ফিরিয়া স্নান করিতে হইবে সন্ধ্যাবেলা, কাপড় ছাড়িতে হইবে। সে এক মহাহাঙ্গামা। বর্ষাকালের মাঝামাঝি অপুর চাকরিটি গেল। অর্থের এমন কষ্ট সে অনেকদিন ভোগ করে নাই। ভালো স্কুলে দিতে না পারিয়া সে ছেলেকে কর্পোরেশনের ফ্রি স্কুলে ভর্তি করিয়া দিল। ছেলেকে দুধ পর্যন্ত দিতে পারে না, ভালো কিছু খাওয়াইতে পারে না, বইয়ের বিশেষ কিছু আয় নাই, হাত এদিকে কপর্দক শূন্য। কাজলের মধ্যে অপু একটা পৃথক জগৎ দেখিতে পায়। দুটা টিনের চাকতি, গোটা 2 মার্বেল, একটা কলটেপা খেলনা মোটর গাড়ি, খান 2 বই, ইহাতে যে মানুষ কিসে এত আনন্দ পায় অপু তাহা বুঝিতে পারে না। চঞ্চল ও দুষ্ট ছেলে পাছে হারাইয়া যায়, এই ভয়ে তাহাকে মাঝে মাঝে ঘরে চাবি দিয়া রাখিয়া নিজের কাজে বাহির হইয়া যায়। এক একদিন 4-5 ঘণ্টাও হইয়া যায়। কাজলের কোনো অসুবিধা নাই। সে রাস্তার ধারের জানলাটায় দাঁড়াইয়া পথের লোকজন দেখিতেছে, না হয় বাবার বইগুলো নাড়িয়া চাড়িয়া ছবি দেখিতেছে। মোটের ওপর আনন্দেই আছে। এই বিরাট নগরীর জীবনস্রোত কাজলের কাছে অজানা, দুর্বোধ্য। কিন্তু তাহার নবীন মন ও নবীন চক্ষু যে সকল জিনিস দেখে ও দেখিয়া আনন্দ পায়, বয়স্ক লোকের ক্লান্ত দৃষ্টিতে তাহা অতি তুচ্ছ। হয়তো আঙ্গুল দিয়া দেখাইয়া বলে, দেখো বাবা, ওই চিলটা কিসের একটা ডাল মুখে করে নিয়ে যাচ্ছিল, সামনের ছাদে আলসেতে লেগে ডালটা ওই দেখো বাবা রাস্তায় পড়ে গিয়েছে। বাবার সঙ্গে বেড়াইতে বাহির হইয়া এত ট্রাম, মোটর, লোকজনের ভিড়ের মাঝখানে কোথায় একটা কাক ফুটপাতের ধারে ড্রেনের জলে স্নান করিতেছে, তাই দেখিয়া তাহার মহা আনন্দ। তাহা আবার বাবাকে না দেখাইলে কাজলের মনে তৃপ্তি হইবে না। সব বিষয়েই বাবাকে আনন্দের ভাগ না দিতে পারিলে কাজলের আনন্দ পূর্ণ হয় না। খাইতে খাইতে বেগুনিটা কি তেলে ভাজা কচুরিখানা এক কামড় খাইয়া ভালো লাগিলে বাকি আধখানা বাবার মুখে গুঁজিয়া দেবে। অপু তাহা খাইয়া ফেলে। ছি, আমার মুখে দিতে নেই, এই কথা বলিতে তার প্রাণ কেমন করে। কাজেই পিতৃত্বের গাম্ভীর্য ভরা ব্যবধান অকারণে গড়িয়া উঠিয়া পিতা পুত্রের সহজ সরল মৈত্রীকে বাধাদান করে নাই। কাজল জীবনে বাবার মতো সহচর পায় নাই, এবং অপুও বোধহয় কাজলের মতো বিশ্বস্ত ও একান্ত নির্ভরশীল তরুণ বন্ধু খুব বেশি পায় নাই জীবনে। আর কি সরলতা! পথে হয়তো দুজনে বেড়াইতে বাহির হইয়াছে। কাজল বলিল, শোনো বাবা, একটা কথা শোনো, চুপি চুপি বলবো। পরে পথের এদিক ওদিক চাহিয়া লাজুক মুখে কানে কানে বলে, ঠাকুর বড় দুটোখানি ভাত দেয় হোটেলে, আমার খেয়ে পেট ভরে না। তুমি বলবে বাবা, বললে আর দুটো দেবে না? দিন কতক গলির একটা হোটেলে পিতা পুত্রে দুজনে খায়। হোটেলের ঠাকুর হয়তো শহরের ছেলের হিসেবে ভাত দেয় কাজলকে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে কাজল বয়সের অনুপাতে 2টি বেশি ভাতই খাইয়া থাকে। অপু মনে মনে ভাবে, এই কথা আবার কানে কানে বলা। রাস্তার মধ্যে ওকে চেনেই বাকে, আর শুনছেই বাকে। ছেলেটা বেজায় বোকা। আর একদিন কাজল লাজুক মুখে বলিল, বাবা, একটা কথা বলবো। কি? না বাবা, বলবো না। বল না, কি? কাজল সরিয়া আসিয়া চুপি চুপি লাজুক সুরে বলিল, তুমি মদ খাও বাবা? অপু বিস্মিত হইয়া বলিল, মদ? কে বলেছে তোকে? সেই যে সেদিন খেলে, সেই রাস্তার মোড়ে একটা দোকান থেকে পান কিনলে, আর সেই যে। অপু প্রথমটা অবাক হইয়া গিয়াছিল, পরে বুঝিয়া হো হো করিয়া হাসিয়া উঠিয়া বলিল, দূর বোকা, সে হলো লেমনেড, সেই পানের দোকানে তো ঠান্ডা লেগেছিল বলে তোকে দিইনি। খাওয়াবো তোকে একদিন ওরকম মিষ্টি শরবত। দূর। কাজলের কাছে অনেক ব্যাপার পরিষ্কার হইয়া গেল। কলিকাতায় আসিয়া সে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল যে এখানে মোড়ে মোড়ে মদের দোকান, পান ও মদ একসঙ্গে বিক্রয় হয় প্রায় সর্বত্র।
সোডা লেমনেড সে কখনো দেখে নাই ইহার আগে, জানিত না। কি করিয়া সে ধরিয়া লইয়াছে বোতলে ওগুলো মদ। তাই তো সেদিন বাবাকে খাইতে দেখিয়া অবাক হইয়া গিয়াছিল, এতদিন লজ্জায় বলে নাই। সেই দিনই অপু তাহাকে লেমনেড খাওয়াইয়া তাহার ভ্রম ঘুচাইয়া দিল। এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর পত্র পাইল, একবার আলিপুরে লীলার ওখানে পত্রপাঠ আসিতে। লীলার ব্যাপার সুবিধা নয়, তাহারও আর্থিক অবস্থা বড় শোচনীয়। নিজের যাহা কিছু ছিল গিয়াছে, আর কেহ দেয়ও না। বাপের বাড়িতে তাহার নাম করিবার পর্যন্ত উপায় নাই। ইদানিং তাহার মা কাশী হইতে তাহাকে টাকা পাঠাইতেন। বিমলেন্দুবাবু নিজের খরচ হইতে বাঁচাইয়া কিছু টাকা দিদির হাতে দিয়া যাইত। তাহার উপর মুশকিল এই যে লীলা বড় মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যাস নাই, হাত ছোট করিতে জানে না। এই রকম কিছুদিন গেল। লীলা যেন দিন দিন কেমন হইয়া যাইতেছিল। অমন হাস্যমুখী লীলা, তাহার মুখে হাসি নাই, মন মরা বিষণ্ণ ভাব, শরীরে যেন দিন দিন শুকাইয়া যাইতে থাকে। গত বর্ষাকাল এইভাবেই কাটে। বিমলেন্দু পূজার সময় পীড়াপিড়ি করিয়া ডাক্তার দেখায়। ডাক্তার বলেন, থাইসিসের সূত্রপাত হইয়াছে, সতর্ক হওয়া দরকার। বিমলেন্দু লিখিয়াছে লীলার খুব জ্বর, ভুল বকিতেছে, কেহই নাই। সে একা ও একটি চাকর সারা রাত জাগিয়াছে। আত্মীয় স্বজন কেহ ডাকিলে আসিবে না। কি করা যায় এই অবস্থায়? অপু এখানে আজকাল তত আসিতে পারে না। অনেকদিন লীলাকে দেখে নাই। লীলার মুখ যেন রাঙা, অস্বাভাবিকভাবে রাঙা ও উজ্জ্বল দেখাইতেছে। বিমলেন্দু শুষ্ক মুখে বলিল, কাল রঘুয়ার মুখে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। এখন কি করি বলুন তো? বাড়ির কেউ আসবে না, আমি কাউকে বলতেও যাব না। মাকে একখানা টেলিগ্রাম করে দেব। অপু বলিল, মা যদি না আসেন? কি বলেন, এক্ষুনি ছুটে আসবেন। দিদি অন্তঃপ্রাণ তার। তিনি যা 4 বছর কলকাতামুখ হননি, সেই দিদির কাণ্ডই তো। মুশকিল হয়েছে কি জানেন? কাল রাত্রেও বকেছে, শুধু খুকি খুকি, অথচ তাকে আনানো অসম্ভব। অপু বলিল, আরেক কাজ করতে হবে, একজন নার্স আমি নিয়ে আসি ঠিক করে। মেয়ে মানুষের নার্সিং পুরুষকে দিয়ে হয় না। বসো তোমরা। 2-3 দিনে সবাই মিলিয়া লীলাকে সারাইয়া তুলিল। জ্ঞান হইলে সে একদিন কেবল অপুকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া কাছে ডাকিয়া ক্ষীণ সুরে বলিল, কখন এলে অপূর্ব? রোগ হইতে উঠিয়াও লীলার স্বাস্থ্য ভালো হইল না। শুইয়া আছে তো শুইয়াই আছে, বসিয়া আছে তো বসিয়াই আছে। মাথার চুল উঠিয়া যাইতে লাগিল। আপন মনে গুম হইয়া বসিয়া থাকে। ভালো করিয়া কথাও বলে না, হাসেও না, কোথাও নড়িতে টড়িতে চায় না। ইতিমধ্যে কাশী হইতে লীলার মা আসিলেন। বাপের বাড়ি থাকেন, রোজ মোটরে আসিয়া 2-3 ঘণ্টা থাকেন, আবার চলিয়া যান। ডাক্তার বলিয়াছে স্বাস্থ্যকর জায়গায় না লইয়া গেলে রোগ সারিবে না। দুপুরবেলাটা কিন্তু একটু মেঘ করার দরুন রৌদ্র নাই কোথাও। অপু লীলার বাসায় গিয়া দেখিল লীলা জানলার ধারে বসিয়া আছে। সে সবসময় আসিতে পারে না, কাজলকে একা বাসায় রাখিয়া আসা চলে না। ভারী চঞ্চল ও রীতিমতো নির্বোধ ছেলে। তাহা ছাড়া রান্নাবান্না ও সমুদয় কাজ করিতে হয় অপুর। কাজলকে দিয়া কুটা গাছটা ভাঙিবার সাহায্য নাই। সে খেলাধুলা লইয়া সারাদিন মহাব্যস্ত। অপু তাহাকে কিছু করিতে বলেও না, ভাবে, আহা, খেলুক একটু, পুয়ো মাদারলেস চাইল্ড। লীলা ম্লান হাসিয়া বলে, এসো। এরা কোথায়? বিমলেন্দু, মা এখনো আসেননি? বসো। বিমলেন্দুই কোথায় গেল? নার্স তো নিচে, বোধহয় একটু খেয়ে ঘুমোচ্ছে। তারপর কোথায় যাওয়া ঠিক হলো? সে ধরমপুরেই? সঙ্গে কে যাবেন? মা আর বিমল। অনেকক্ষণ দুজনেই চুপ করিয়া রহিল। পরে লীলা তাহার দিকে ফিরিয়া বলিল, আচ্ছা অপূর্ব, বর্ধমানের কথা মনে হয় তোমার? অপু ভাবিল, আহা, কি হয়ে গিয়েছে লীলা। হ্যাঁ, মনে থাকবে না কেন, খুব মনে আছে। লীলা অন্যমনস্কভাবে বলিল, তোমরা সেই ওদিকের একটা ঘরে থাকতে, সেই আমি যেতুম। তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, মনে আছে লীলা? তখন ফাউন্টেন পেন নতুন উঠেছে,
মনে নেই তোমার? লীলা হাসিল। অপু হিসাব করিয়া বলিল, তা ধরো আজ প্রায় ২০-২২ বছর আগেকার কথা। লীলা খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, অপূর্ব, কেউ মোটরটা কিনবে বলতে পারো? তোমার সন্ধানে আছে? লীলার অত সাধের গাড়িটা, এত কষ্টে পড়িয়াছে সে। লীলা বলিল, আমি সেসব গ্রাহ্য করিনি, কিন্তু মাও ভাবেন। যাক সেসব কথা। তুমি আমাকে কোথাও নিয়ে যাবে অপূর্ব? কোথায়? যেখানে হোক। তোমার সেই পোর্তো প্লাতায় মনে নেই? সে যে সমুদ্রের মধ্যে কোন ডুবোজাহাজ উদ্ধার করে বলেছিলে সোনা আনবে, সে যে মুকুলে পড়ে বলেছিলে। কথাটা অপুর মনে পড়িল। হাসিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ ঠিক। ও, সে কথা মনে আছে তোমার? আমি বলেছিলাম কেমন করে যাবে, তুমি বলেছিলে জাহাজ কিনে সমুদ্রে যাবে। অপু হাসিল। শৈশবের স্বাদ আশার নিষ্ফলতা সম্বন্ধে সে কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু হঠাৎ তাহার মনে পড়িয়া গেল লীলাও এ ধরনের নানা আশা পোষণ করিত, বিদেশে যাইবে, বড় আর্টিস্ট হইবে ইত্যাদি। ওর সামনে আর সে কথা বলার আবশ্যক নাই। কিন্তু লীলাই আবার খানিকটা চুপ করিয়া থাকিয়া বলিল, যাবে না? যাও যাও। পরে হিহি করিয়া হাসিয়া কেমন একটা অদ্ভুত সুরে বলিল, সমুদ্রে থেকে সোনা আনবে তো তোমরাই, পোর্তো প্লাতা থেকে না? দেখো, এখনো ঠিক মনে করে রেখেছি, রাখিনি? একটু চা খাবে? লীলার মুখের শীর্ণ হাসি ও তাহার বাঁধনি হারা উদ্ভ্রান্ত আলগা ধরনের কথাবার্তা অপুর বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধিল। সঙ্গে সঙ্গে সে বুঝিল এত ভালোবাসে নাই সে লীলাকে আর কোনো দিন, আজ যত বাসিয়াছে। দুপুরবেলা চা খাবো কি, সেজন্য ব্যস্ত হই না লীলা। লীলা বলিল, তোমার মুখে সেই পুরনো গানটা শুনিনি অনেক দিন, সেই আমি চঞ্চল হে, গাও তো। মেঘলা দিনের দুপুর, বাহিরের দিকে একটা সাহেব বাড়ির কম্পাউন্ডে গাছের ডালে অনেকগুলি পাখি কলরব করিতেছে। অপু গান আরম্ভ করিল। লীলা জানলার ধারেই বসিয়া বাহিরের দিকে মুখ রাখিয়া গানটা শুনিতে লাগিল। লীলার মনে আনন্দ দিবার জন্যে অপু গানটা ২-৩ বার ফিরাইয়া ফিরাইয়া গাহিল। গান শেষ হইয়া গেল, তবু লীলা জানলার বাহিরেই চাহিয়া আছে, অন্যমনস্কভাবে যেন কি জিনিস লক্ষ্য করিতেছে। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই চুপ করিয়াছিল। হঠাৎ লীলা বলিল, একটা কথার উত্তর দেবে? লীলার গলার স্বরে অপু বিস্মিত হইল, বলিল, কি কথা? আচ্ছা, বেঁচে লাভ কি? অপু এ প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না, বলিল, এ কথার কি? এ কথা কেন বলো না। না লীলা, এ ধরনের কথাবার্তা কেন, এর দরকার নেই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি বলো? আচ্ছা, আমাকে লোকে কি ভাবে? সেই লীলা, তাহার মুখে এইরকম দুর্বল ধরনের কথাবার্তা সে কি কখনো স্বপ্নেও ভাবিয়াছিল? অপু এক মুহূর্তে সব বুঝিল। অভিমানিনী তেজস্বিনী লীলা আর সব সহ্য করিতে পারে, লোকের ঘৃণা তাহার অসহ্য। গত কয়েক বৎসরে ঠিক তাহাই জুটিয়াছে তাহার কপালে। এতদিন সেটা বোঝে নাই, সম্প্রতি বুঝিয়াছে, জীবনের উপর টান হারাইতে বসিয়াছে। অপুর গলায় যেন একটা ডেলা আটকাইয়া গেল। সে যতদূর সম্ভব সহজ সুরে বলিল, এই ধরনের কথা সে এই পর্যন্ত কোনোদিন লীলার কাছে বলে নাই, কোনোদিন না। দেখো লীলা, অন্য লোকের কথা জানি নে, তবে আমার কথা শুনবে? আমি তোমাকে আমার চেয়ে অনেক বড় তো ভাবি, আর অনেকের চেয়ে বড় ভাবি। তোমাকে কেউ চেনেনি, চিনলে না, এই কথাই ভাবি। আজ নয় লীলা, এতটুকু বেলা থেকে তোমায় আমি চিনি। অন্য লোক ভুল করতে পারে, কিন্তু আমি। লীলা যেন অবাক হইয়া গেল। কখনো সে এরকম দেখে নাই অপুকে। সে জিজ্ঞাসা করিতে যাইতেছিল, সত্যি বলছ?
কিন্তু অপুর মুখ দেখিয়া হয়তো বুঝিল প্রশ্নটা অনাবশ্যক। পরক্ষণেই খেয়ালি অপু আর একটা কাজ করিয়া বসিল। এটাও সে ইহার আগে কখনো করে নাই। লীলার খুব কাছে সরিয়া গিয়া তাহার ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া লীলাকে নিজের দিকে টানিয়া তার মুখ ফিরাইল। পরে গভীর স্নেহে তার উত্তপ্ত ললাটে কানের পাশের চূর্ণ কুন্তলে হাত বুলাইতে বুলাইতে দৃঢ়স্বরে বলিল, তুমি আমি ছেলেবেলার সাথী লীলা। আমরা কেউ কাউকে ভুলব না, কোনো অবস্থাতেই না। এতদিন ভুলিনিও কখনো লীলা। লীলার সারা দেহ শিহরিয়া উঠিল। জাহাজ অপুর মুখে কথার সুরে ডাগর চোখের অকপট দৃষ্টিতে দেখতে পাইল। জীবনে কোনোদিন কাহারও কাছ হইতে তাহা সে কখনো পায় নাই। আজ সে দেখিল অপুকে চিরকাল ভালোবাসিয়া আসিয়াছে। বিশেষ করিয়া অপুর মাতৃবিয়োগের পর লালদিঘির সামনের ফুটপাথে তাকে যেদিন শুষ্ক মুখে নিরাশ্রয়ভাবে বেড়াইতে দেখিয়াছিল, সেই দিনটি হইতে অপুর চমক ভাঙিল। লীলা কখন তাহার বক্ষে মুখ লুকাইয়াছিল, তাহার অশ্রুপ্লাবিত পাণ্ডুর মুখখানি। অপু বাহিরে চলিয়া আসিল। সে অনুভব করিতেছিল লীলার মতো সে কাহাকেও ভালোবাসে না, সেই গভীর অনুকম্পা মিশ্রিত ভালোবাসা যা মানুষকে সব ভুলাইয়া দেয়, আত্মবিসর্জনে প্রণোদিত করে। লীলাকে যে করিয়া হোক সে সুখী করিবে। লীলাকে এতটুকু কষ্টে পড়িতে দিবে না, নিজেকে ছোট ভাবিতে দিবে না। যাহার ইচ্ছা লীলাকে ছাড়ুক, সে লীলাকে ছাড়িতে পারিবে না। সে লীলাকে কোথাও লইয়া যাইবেই। এই অবস্থায় কলিকাতায় থাকিলে লীলা বাঁচিবে না। বিশ্ব একদিকে, লীলার মুখের অনুরোধ আর একদিকে। সারা পথ ভাবিতে ভাবিতে ফিরিল। দিন তিনেক পরে বেলা ৮টা। অপু সকালে স্নান সারিয়া কাজলকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইবে। এমন সময় মিস্টার লাহিড়ীর ছোট নাতি অরুণ ঘরে ঢুকিল। এক কোণে ডাকিয়া লইয়া চুপি চুপি উত্তেজিত সুরে বলিল, শিগগির আসুন, দিদি কাল রাত্রে বিষ খেয়েছে। বিষ? সর্বনাশ! লীলা বিষ খাইয়াছে। কাজলকে কি করা যায়? খোকা, তুই বরং ঘরে থাক একা, আমি একটা কাজে যাচ্ছি, দেরি হবে ফিরতে। কিন্তু কাজলের চোখে ধুলা দেওয়া অত সহজ নয়। কেন বাবা, কি কাজ? কোথায়? কত দেরি হইতে পারে? কোনো মতে ভুলাইয়া তাহাকে রাখিয়া দুজনে ট্যাক্সি ধরিয়া লীলার বাসায় আসিল। আরও দুখানা মোটর দাঁড়াইয়া আছে। ঢুকিতেই লীলাদের বাড়ির ডাক্তার বৃদ্ধ কেদারবাবুর সঙ্গে দেখা। অরুণ ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কি অবস্থা এখন? কেদারবাবু বলিলেন, অবস্থা তো তেমনি, আরেকটা ইঞ্জেকশন করেছি। হিলকক সাহেব এলে যে বুঝতে পারি। অপুর প্রশ্নের উত্তরে বলিলেন, বড্ড স্যাড ব্যাপার, বড্ড স্যাড। জিনিসটা মরফিয়া। রাত্রে কখন খেয়েছে তা তো বোঝা যায়নি। আজ সকালে তো বেলা হলে তবে টের পাওয়া গেল। কর্নেল হিলকককে আনতে লোক গিয়েছে, তিনি না আসা পর্যন্ত। অরুণের সঙ্গে সঙ্গে উপরের সেই ঘরটাতে গেল, মাত্র দিন তিনেক আগে যেটাতে বসিয়া সে লীলাকে গান শুনাইয়া গিয়াছে। প্রথমটা কিন্তু সে ঘরে ঢুকিতে পারিল না। তাহার হাত কাঁপিতেছিল, পা কাঁপিতেছিল। ঘরটা অন্ধকার, জানালার পর্দাগুলো বন্ধ। ঘরে লোক বেশি নাই, কিন্তু বারান্দাতে ৮-১০ জন লোক। সবাই পদ্মপুকুরের বাড়ির। সবাই চুপি চুপি কথা কহিতেছে, পা টিপিয়া টিপিয়া হাঁটিতেছে। কিছু বিশেষ অস্বাভাবিক ব্যাপার ঘটিয়াছে এখানে এমন বলিয়া কিন্তু অপুর মনে হইল না। অথচ একজন যে পৃথিবীর সুখকে এত ভালোবাসিত, আকাঙ্ক্ষা করিত, আশা করিত, উপেক্ষায় মুখ বাঁকাইয়া পৃথিবী হইতে ধীরে ধীরে বিদায় লইতেছে। সেদিনকার সেই জানলার পাশের খাটেই লীলা শুইয়া। সংজ্ঞা নাই, পাণ্ডুর কেমন যেন বিবর্ণ, ঠোঁট ঈষৎ নীল। একখানা হাত খাটের বাহিরে ঝুলিতেছিল, সে তুলিয়া দিল। গায়ে রেশমের বরফি কাটা বিলাতি লেপ। কি অপূর্ব যে দেখাইতেছে লীলাকে! মরণাহত মৃত্যু পাণ্ডুর মুখের সৌন্দর্য যেন এই পৃথিবীর নয়, কিংবা হরিদ্রাভ হাতির দাঁতের খোদাই মুখ যেন।
দেবীর মতো সৌন্দর্য আরও অপার্থিব হইয়া উঠিয়াছে। তাহার মনে হইল লীলা ঘামিতেছে। তবে বোধহয় আর ভয় নাই, বিপদ কাটিয়া গিয়াছে। চুপি চুপি বলিল, ঘামছে কেন? ডাক্তারবাবু বলিলেন, ওটা মরফিয়ার সিমটম। মিনিট 10 কাটিল। অপু বাহিরের বারান্দাতে আসিয়া দাঁড়াইল। পাশের ঘরে লোকেরা একবার ঢুকিতেছে, আবার বাহির হইতেছে। অনেকেই আসিয়াছে, কেবল মিস্টার লাহিড়ী ও লীলার মা নাই। মিস্টার লাহিড়ী দার্জিলিংয়ে, লীলার মা মাত্র কাল এখান হইতে বর্ধমানে কি কাজে গিয়াছেন। লীলা সত্যই অভাগিনী। এমন সময় নিচে একটা গোলমাল, একখানা গাড়ির শব্দ উঠিল। ডাক্তার সাহেব আসিয়াছেন। তিনি ওপরে উঠিয়া আসিলেন, পেছনে কেদারবাবু ও বিমলেন্দু। অনেকেই ঘরে ঢুকিতে যাইতেছিল, কেদারবাবু নিষেধ করিলেন। মিনিট 7 পরে ডাক্তার সাহেব চলিয়া গেলেন। বলিয়া গেলেন, টু লেট, কোনো আশা নাই। আরও আধ ঘণ্টা। এত লোক। অপু ভাবিল, ইহারা এতকাল কোথায় ছিল? আজ টু লেট, টু লেট। লীলা মারা গেল বেলা 10টায়। অপু তখন খাটের পাশেই দাঁড়াইয়া। এতক্ষণ লীলা চোখ বুজিয়াই ছিল। সে সময়টায় হঠাৎ চোখ মেলিয়া চাহিল। তারাগুলা বড় বড়, তাহার দিকেও চাহিল। অপুর দেহে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। লীলা তাহাকে চিনিয়াছে বোধ হয়। কিন্তু পরক্ষণেই দেখিল, দৃষ্টি অর্থহীন, আভাহীন, উদাসীন, অস্বাভাবিক। তারপরেই লীলা যেন চোখ তুলিয়া কড়িকাঠে সেখান হইতে আরও অস্বাভাবিকভাবে মাথার শিয়রে কার্নিশের বিটের দিকে ইচ্ছা করিয়াই কি দেখিবার জন্যে চোখ ঘুরাইল। স্বাভাবিক অবস্থায় মানুষ ওরকম চোখ ঘুরাইতে পারে না। তারপর সবাই ঘরের বাহির হইয়া আসিল। কেবল বিমলেন্দু ছেলে মানুষের মতো চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। অপুও ফিরিল। হায় রে পাপ, হায় পুণ্য, কে মানদণ্ডে তোল করিবে? মূর্খ, মূর্খ, মূর্খ। লীলার বিচার করিবে কে? এইসব মূর্খের দল। দুঃখের মধ্যে তাহার হাসি আসিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ 20 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।